দেশ গড়ায় আত্মনিয়োগ করতে তরুণদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও সফল হবে বর্তমান প্রজন্ম। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়নের বিষয়ে বিএনপির দলীয় ফোরামের সিদ্ধান্ত। কাল ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বসবে ইসি। সহসা কাটছে না গ্যাস সংকট, দিশেহারা পরিবহন খাত, রান্নায় চরম ভোগান্তি। প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ, আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতির আশা। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চলের নির্মাণ কাজ উদ্বোধন। $100 কোটি বিনিয়োগের সম্ভাবনা দেখছে সরকার। হেফাজতে ইসলামকে নির্মূল করতে পরিকল্পিতভাবে শাপলা চত্বরে হত্যা, শেখ হাসিনা সহ 41 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার আর্মি স্টেডিয়ামে নতুন করি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনীতে তিনি বলেন, শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার। সারা দেশ থেকে আসা শিশু কিশোরদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য সুনাম বয়ে আনতে হবে। 2 মাস আগে সিলেট থেকে যে নতুন করে স্পোর্টসের স্বপ্নযাত্রা সূচনা হয়েছিল, তারই বর্ণিল সমাপ্তি ঘটল রাজধানীর আর্মি স্টেডিয়ামে। দেশের 10টি অঞ্চল থেকে আসা প্রায় 1700 ক্রীড়াবিদ ও কর্মকর্তার পদচারণে মুখর ছিল পুরো স্টেডিয়াম। মাঠ জুড়ে ছিল প্রতিযোগিতার উত্তাপ, আর গ্যালারি জুড়ে ছিল উচ্ছ্বাসের ঢেউ। সমাপনী দিন অনুষ্ঠিত হয় বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল। একই সঙ্গে 100 মিটার স্প্রিন্টের ফাইনাল, যেখানে প্রতিটি দৌড় আর প্রতিটি গোল যেন লিখে দিচ্ছিল নতুন স্বপ্নের গল্প। বিকেল 4টায় স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষার্থীদের সঙ্গে। পুরো স্টেডিয়াম জুড়ে তখন এক অন্যরকম উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল খেলার ফাইনাল উপভোগ করেন। পরে দেখেন বালক ও বালিকা বিভাগের 100 মিটার স্প্রিন্টের লড়াই। পরে বড় পর্দায় ভেসে ওঠে নতুন করে স্পোর্টসের পথ চলার গল্প। প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশু কিশোররাই আগামীর বাংলাদেশ। পড়ার সময় পড়ার, খেলার সময় খেলার আহ্বান জানান তিনি। এই মাঠে আজকে আমাদের বাচ্চারা খেলা করেছে, এই মাঠে কেউ জিতেছে, কেউ এখনো জিততে পারে না। ইনশাল্লাহ আগামী দিনে তারা আবার প্রতিযোগিতা করবে। আসুন আমরা চেষ্টা করি, এই মাঠ নয়, ইনশাল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে। এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের দেশ গড়ে তোলার পাশাপাশি সামাজিক সচেতনতা বজায় রাখার কথাও বলেন সরকার প্রধান। নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। অনুষ্ঠানে বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। গত 2রা মে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছিল এই মহাযজ্ঞ। দেশের প্রতিটি উপজেলা ও জেলা থেকে প্রায় 1,70,000 শিশু কিশোর অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়, যাদের বয়স মাত্র 12 থেকে 14 বছর। 2 মাস আগে সিলেট থেকে শুরু হয়েছিল এক স্বপ্নযাত্রা। সেই যাত্রার শেষ অধ্যায়ে আজকে এই আর্মি স্টেডিয়ামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিলেছে এক ঝাঁক খুদে ক্রীড়াবিদ। কারো কারো গলায় উঠল স্বর্ণপদক, আবার কেউ কেউ ফিরল এক বুক স্বপ্ন নিয়ে। সব মিলিয়ে নতুন করে স্পোর্টসের সবচেয়ে বড় অর্জন হলো কোনো বিজয়ীকে খুঁজে পাওয়া নয়, বরং একটি প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। রংপুর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন। মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত দলের বলে জানান মির্জা ফখরুল। নতুন এক ঠিকানায় পল্লী উন্নয়নের অঙ্গীকার। সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল রোডে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, তবে প্রার্থী চূড়ান্ত করবে দলের স্থায়ী কমিটি। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে।
বিএনপিকে যারা ফেসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে দাবি করেন মহাসচিব। জামাত নিজে কতটা গণতান্ত্রিক সেই প্রশ্নও রাখেন তিনি। আমরা একটা গণতান্ত্রিক উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে 2/3 আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। পরে পল্লী মেলার উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল। বলেন, চলতি বছরের মধ্যে 41 লাখ ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য রয়েছে সরকারের। রাজশাহী ও রংপুরকে কৃষিভিত্তিক উৎপাদনের শক্তিশালী হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠক করবে ইসি। সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এদিন বেলা 11টায় এই বৈঠক শুরু হবে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। তীব্র গ্যাস সংকটে দিশেহারা পরিবহন খাত। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চালকরা। এদিকে সংকট আছে বাসাবাড়ির গ্যাস লাইনেও। দিন কিংবা রাত রাজধানীর সিএনজি স্টেশনগুলোর চিত্র এখন একই রকম। মাত্র কয়েক মিনিটের গ্যাসের জন্য চালকদের অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা। 1 ঘন্টা 30 মিনিটে ঢুকলাম পাম্পের ভিতরে, আরো মনে করেন যে আধা ঘন্টা যাইবো নিতে নিতে, তাহলে 2 ঘন্টায় হয়ে যাবো। আমি 3.5 ঘন্টা অপেক্ষা করছি। আমি গ্যাস যদি লাইনে থাকে আমি চাহিদা অনুসারে আমি গ্যাস পাবো। মূল গ্রিডে সরবরাহ কম থাকায় পাম্পগুলোতে গ্যাসের চাপ খুবই কম, ফলে দীর্ঘ সময় দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত সিএনজি। এই যে গ্যাস কয় টাকার গ্যাস ঢুকে আল্লাহ জানে, অল্প টাকার গ্যাস ঢুকে আসলে সারাদিন কভারেজ করা যায় না। এখান থেকে ইউটার্ন নিয়ে মহাখালীর টার্মিনাল থেকে এই পর্যন্ত গ্যাস পাম্প পর্যন্ত আসতে নর্মালি 3.5 ঘন্টা লাগছে। আর গ্যাস পাম্পে আসার পরে তো প্রেশার নাই, 100 প্রেশার গ্যাস ঢোকে না। সময় সংকটে ট্রিপ কমে যাওয়ায় চালকদের আয় নেমেছে অর্ধেকে। কবে স্বাভাবিক হবে তাও জানে না কেউ। আমরা যদি সারাদিন পাম্পের ছিদার লাগে বসে থাকি, মালিকের জমা দেবো কোন সময়, আমরা খাবো কোন সময়, গয় ভাড়া দেবো কেমনে, আমরা চলবো কেমনে কোন? লাইনে খাওয়া হচ্ছে 2 ঘন্টা হয়েছে। আর এই সংকটটা কবে মিলবো ঠিকও আমি বলতে পারি না। অন্যদিকে সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ রেখে আর্থিক লোকসানের মুখে পড়েছেন ফিলিং স্টেশন মালিকরাও। সবকিছুর মেশিনারিজ হতে শুরু করে মেশিনারিজের মেইনটেনেন্স কস্ট, তারপরে হলো বিগত এই 7-8 বছরে প্রায় 19-20% বেড়েছে বিদ্যুতের খরচ, কিন্তু আমাদের কমিশন কোনো বাড়ে না, যার কারণে এই শিল্পটা ধ্বংসের পথে। আসলে আমাদের কিছু নাই, এটা যখন লাইনে প্রেসারটা স্বাভাবিক হবে তখন এই ভোগান্তি থেকে আমাদের গ্রাহকরা রক্ষা পাবে। এই সংকট ফিলিং স্টেশন ছাড়িয়ে পৌঁছে গেছে বাসাবাড়িতেও, বাড়ছে ভোগান্তি। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে গণপরিবহনে চরম নৈরাজ্যের আশঙ্কা রয়েছে। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এখনই কাটছে না সংকট, তবে আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সংকট কিছুটা কমে আসবে, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এই সংকটের জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, সরকার কাজ করছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ, এবং সে ব্যাপারে এটা তাদের কথার উপর আমরা শুধু নির্ভর না করে কিসের বেসিসে তারা এটা মনে করছেন, এখানে একটা ডিটেইল আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। চট্টগ্রামে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে শেষ পর্যন্ত $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আনোয়ারার বেলচুরায় বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। চীন বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রায় 1 দশক পর আলোর মুখ দেখছে চীনা অর্থনৈতিক অঞ্চল। 2031 সালের মধ্যে 4100 কোটি টাকা ব্যয়ে এখানে শিল্পাঞ্চল গড়ে তুলবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন।
দুপুরে কর্ণফুলী নদীর পূর্ব তীরে আয়োজন করা হয় অনুষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উভয় দেশের মধ্যে চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এ সময় চীনা দূত বলেন, টেক্সটাইল, পোশাক ও বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করতে চায় চীন। চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এবং যেসব প্রতিষ্ঠান এই অঞ্চলে কাজ করার আগ্রহ দেখিয়েছে তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তবে সবচেয়ে বড় ধন্যবাদ জানাতে চাই আমাদের চীন ও বাংলাদেশের কর্মীদের, যাদের নিরলস পরিশ্রমেই আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন সম্ভব হয়েছে। অর্থমন্ত্রী বলেন, 2034 সালে সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য বিপুল বিনিয়োগ, কর্মসংস্থান তৈরির কোনো বিকল্প নেই। বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য এখন মুখিয়ে আছে। দেশের শেয়ার বাজারও নতুন করে পুনর্গঠন হচ্ছে দাবি করে মন্ত্রী শেয়ার বাজারে চীনা বিনিয়োগের আহ্বান জানান। এই উদ্যোগ দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে, কর্মসংস্থান তৈরি করবে এবং 2034 সালের মধ্যে সরকারের কাঙ্ক্ষিত $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাতে সাহায্য করবে। আমরা চাই চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হোক। চীন একসময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার ছিল, এরপর বিনিয়োগ অংশীদার এবং বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমার মনে হয় এই মুহূর্তটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় হওয়া মৌলিক চুক্তিগুলোকে নতুন করে মূল্যায়ন করা হয়েছে। একই সঙ্গে অবিচল নিষ্ঠা ও ধাপে ধাপে বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব উদ্যোগের সুফল যেন বাস্তবে দেশের মানুষ পেতে পারে। কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রায় 783 একর জমির উপর এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হতে পারে প্রায় $500 মিলিয়ন, যেখানে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। আপনারা তাদেরকে যতটুক সম্ভব সহযোগিতা করবেন যাতে খুব দ্রুত এই জোনটা দাঁড়িয়ে যায়। জোনটা দাঁড়িয়ে গেলে এই এলাকার চেহারা চেঞ্জ হয়ে যেতে একদম সময় লাগবে না। এই প্রকল্প বাংলাদেশ চীন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, আজিজ আহমেদ, শহীদুল হক ও বেনজির আহমেদ সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতকদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। চিফ প্রসিকিউটরের দাবি, হেফাজতে ইসলামকে নির্মূল করতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2013 সালের 5ই মে ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। এই মহাসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে মতিঝিল এলাকায় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকায় 32 জন সহ সারা দেশে মোট নিহত 58 জনের পরিচয় শনাক্ত করেছে প্রসিকিউশন। এ হামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় সোমবার। এই হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক ও বেনজির আহমেদ সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এই যে জেনোসাইড, এটি বাংলাদেশের ইতিহাসে এরকম বর্বরোচিত আক্রমণ এটি এর আগে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। কিছু ব্লগার অ্যাক্টিভিস্ট, কিছু লেফটিস্ট, যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়ে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। চিফ প্রসিকিউটরের দাবি, এই গণহত্যায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জড়িত। মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট 2টি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। শাপলা চত্বরে 5 তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল, সেখানে 32 জন শহীদ হয়েছে। পরের দিন যেটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে, সেখানে আরও 20 জন মানুষকে একত্রে শহীদ করা হলো। আওয়ামী লীগ সংগঠন হিসেবে এর মধ্যে দায় আসবে কিনা আমরা ইনভেস্টিগেশন করছি। ইতিমধ্যে শাপলা চত্বরের এই জেনোসাইডটাকে মানে রাজনৈতিক সংগঠন হিসেবে, অপরাধ হিসেবেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করি, আমরা ইনভেস্টিগেশন করছি। এই মামলায় আসামি করা হয়েছে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকেও। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।
ময়লার ব্যবসা ও ফুটপাতের চাঁদাবাজির দ্বন্দ্বে গুলি করা হয় রাজধানীর কাফরুলের যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে। এই ঘটনায় বাবুর কিছু না হলেও মারা যান যুবদল কর্মী ইউসুফ। মূল পরিকল্পনায় ছিলেন আরেক স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান ওরফে সিএনজি হাফিজ। এই ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল 24শে জুলাইয়ের ঘটনা। রাত 11:30টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে লক্ষ্য করে গুলি করা হয়। এলোপাতারি গুলিতে ইউসুফ সহ সবজি বিক্রেতা নালাম সর্দার ও পথচারী মনির হোসেন গুলিতে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ ইউসুফ। পরে শুটার চঞ্চল মোল্লাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ডে জড়িত আরও 4 জনকে গ্রেপ্তার করে ডিবিও কাফরুল থানা পুলিশ। এ নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায়, শুটারদের মাগুরা থেকে ভাড়া করে আনা হয়। আর এর মাস্টার মাইন্ড কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। এবং যে হাফিজের কথা বললেন, যে সিএনজি হাফিজ, এটার সঙ্গে জড়িত আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে। ডিএমপির গোয়েন্দা প্রধান বলছেন 25 লাখ টাকায় হত্যার চুক্তি হয়। এর আগেও বাবুকে হত্যার চেষ্টা করা হয়েছিল। যে ঘটনা ঘটেছে এবং যাকে টার্গেট করা হয়েছিল, 2 জনের রাজনৈতিক পরিচয় আছে। আমি কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরেছি। আমি সেই জন্য বলতেছি যে রাজনৈতিক ছত্রছায়ায় কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করব না। হত্যায় জড়িত মূল পরিকল্পনাকারী সিএনজি বাবুকে গ্রেপ্তারে চলছে অভিযান। গ্রেপ্তার করব, এটাও আমরা বলেছি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়। মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁসের জেরে শুরু হওয়া লাগাতার ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বেকার যুবকদের নিয়ে প্রধান বিচারপতির করা এক মন্তব্যের জেরে গড়ে ওঠা এই জেনজি নেতৃত্বাধীন আন্দোলন ও আন্দোলনের নেপথ্যে থাকা অভিজিৎ দীপকে এখন ভারতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রধান বিচারপতির এক মন্তব্যের সূত্র ধরে ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নিট প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিল এবং যুব বেকারত্ব 16% ছাড়িয়ে যাওয়ায় দিশেহারা শিক্ষার্থীদের এই ক্ষোভ দ্রুতই দেশ জুড়ে রূপ নেয় গণ অভ্যুত্থানে। পুলিশি দমনপীড়ন ও ইনস্টাগ্রামে তরুণদের ভাইরাল রিলস নাড়িয়ে দেয় সরকারের ভিত। মোদি একসময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ক্ষমতায় এসেছিলেন। আজ সেই সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রামই হয়ে উঠেছে তরুণদের এই গণ আন্দোলনের মূল হাতিয়ার। অবশেষে যুব সমাজ বুঝতে পেরেছে, শুধু অনলাইনে নয়, সফল হতে হলে রাজপথেও নামতে হবে। আর সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত। বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অভিজিৎ দীপকে ও শিক্ষার্থীদের নেতৃত্বে এই আন্দোলন সফল হলেও সরকার পক্ষ থেকে মামলার শিকার হওয়া এবং ভয়ের পরিবেশ নিয়ে এখনো সংশয়ে কর্মীরা। তবে সিজেপি নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটি শেষ নয়, বরং তৃণমূল পর্যায়ে নতুন লড়াইয়ের প্রস্তুতি। অন্যদিকে সংসদের ভেতরে বাইরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে মোদির ওপর চাপ বাড়িয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। আন্দোলনের নেপথ্যে থাকা অভিজিৎ দীপকের পরিবারে মহারাষ্ট্রে আনন্দের জোয়ার বইলেও তার সিভিল ইঞ্জিনিয়ার বাবা স্পষ্ট জানিয়েছেন, তাদের পরিবারে কেউ কখনো রাজনীতির ধারে কাছে যাননি। অভিজিৎ ভবিষ্যতে রাজনীতিতে পা রাখছেন না। এদিকে দিল্লি ও মুম্বাইয়ের প্রতিবাদী তরুণরা বলছেন, এই জয় প্রমাণ করেছে যে বর্তমান প্রজন্ম আর নীরব দর্শক নয়। তরুণদের নতুন স্লোগান, ধর্মেন্দ্র প্রধান তো কেবল শুরু, পরের পালা মোদির। বিশ্লেষকদের মতে প্রথাগত রাজনীতির বাইরে ভারতের তরুণ প্রজন্মের এই রাজনৈতিক সচেতনতা আগামী দিনে দেশটির মূলধারা বদলে দিতে পারে। এই যুবশক্তির ঝাঁঝালো উপস্থিতি মোদি সরকারকে যে বড় চাপে ফেলল তা বলাই বাহুল্য। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। নানা নাটকীয়তার পর অবশেষে থেমেছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান, কূটনৈতিক আলোচনার জন্য ইরানকে আরও সময় দিতেই এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এদিকে যুদ্ধবন্ধ প্রসঙ্গে অস্ত্রের মজুদ কমে আসার গুঞ্জনকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন ট্রাম্প। অন্যদিকে হরমুজে 6টি জাহাজ আটক করেছে আইআরজিসি।
টানা 2 সপ্তাহ পর থামল যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক আলোচনার জন্য আরও সময় দিতে চান ট্রাম্প, আর এই জন্যই ইরানের ওপর হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছেন তিনি। এমন বক্তব্য দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস। এদিকে যুদ্ধবন্ধ প্রসঙ্গে বিশ্বজুড়ে গুঞ্জন ছিল অস্ত্র কমে আসায় হামলা বন্ধ করেছে ওয়াশিংটন। তবে এমন তথ্যকে বানোয়াট আর মিথ্যা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ওয়াশিংটনের কাছে প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাত বিষয়ে আবারও মুখ খুলেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে মোস্তফা জানান, যে কোনো চুক্তিতে যাওয়ার আগে লেবাননে চালানো ইসরায়েলের সব ধরনের হামলা ও আগ্রাসন বন্ধ করতে হবে। অন্যদিকে হরমুজ প্রণালীতে 6টি বাণিজ্যিক জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের দাবি, জাহাজগুলো নির্ধারিত রুটের পরিবর্তে অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। নাহিদের চোট কি সত্যিই দুর্ভাগ্যজনক, নাকি চাইলেই এই পেসারের ইনজুরি এড়াতে পারত বিসিবি? প্রধান নির্বাচকের ব্যাখ্যায় নাহিদের ওয়ার্কলোড নিয়ে সতর্কতা অবলম্বনের বার্তা মিললেও অস্ট্রেলিয়া সফরের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে নাহিদকে খেলানোই শেষ পর্যন্ত কাল হলো বাংলাদেশের। অস্ট্রেলিয়ার কন্ডিশনে গতির ঝড় তুলবেন নাহিদ, এমন দৃশ্য দেখার অপেক্ষায় ছিল অনেকেই। তবে জিম্বাবুয়ের বিপক্ষে চোটে পড়ে সেই স্বপ্ন ধূলিসাৎ। মাঠের বাইরেই এখন এই পেসারকে কাটাতে হবে প্রায় 2 মাস। এরপর থেকেই ক্রিকেট মহলে প্রশ্ন, নাহিদকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 খেলানো খুব কি জরুরি ছিল? প্রশ্ন উঠেছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও। যদিও প্রধান নির্বাচকের কথায় সতর্কতা অবলম্বনের বার্তা মিলেছে, কিন্তু এটাও সত্য, অস্ট্রেলিয়া সিরিজ মাথায় রেখে টি-20তে নাহিদকে বিশ্রাম দেয়া হতো সঠিক সিদ্ধান্ত। এখন তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কিন্তু মুখেও না, এখন আপনি জানেন এটা GPS ট্র্যাকার থাকে, সো দে ট্র্যাক এভরিথিং, সবার ট্র্যাক করে। এবং যখন ট্র্যাক করা হয়ে থাকে কে কোন ম্যাচটা খেলবে, কে কয়টা ম্যাচ খেলবে, কোন সিরিজে কোনটা খেলতে পারবে, এভাবে কিন্তু সবারটা করে, নট অনলি নাহিদ না। প্রধান নির্বাচকের কথায় এটা পরিষ্কার যে ওয়ার্কলোড ব্যবস্থাপনায় হয়তো গাফলতি ছিল না, কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদকে নিয়ে রিস্ক নেওয়াটা কি ভুল নয়? হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-20 জিততে পূর্ণ শক্তি দলের উপরই নির্ভর করেছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচটা হারার পর ওয়ানডেতে আমরা একটু ব্যাকফুটে চলে গেছিলাম, এই জন্য হয়তো বা সিরিজটা জেতার জন্য হইলেও হয়তো ওয়ার্কলোড ম্যাচের কথা ভুলে গেছিল। আসলে নাহিদের না থাকা বাংলাদেশের জন্য কতটা ক্ষতি, একটা পরিসংখ্যান দেখলেই পরিষ্কার। আগে গতির ঝড় তোলায় নাম থাকতো স্টার কাটচারদের, এখন তাদের টপকে সবার উপরে নাহিদ। গত 2 বছরে ধারাবাহিকভাবে গতিতে বল করায় নাহিদের গড় 141.54। শুধু তাই নয়, এবছর এখন পর্যন্ত 16 ম্যাচে 44 উইকেট নিয়েছেন নাহিদ রানা। বিশ্ব ক্রিকেটে এই পেসার এখানেও সবার উপরে। তবে দুঃখজনক, আসন্ন সিরিজে স্টার্কের গতি দেখা গেলেও দেখা যাবে না নাহিদ রানাকে। প্রায় 2 যুগ পর লড়াইটা হতে পারত গতির লড়াই, তবে সেই স্বপ্ন এখন চুরমার। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। আগামী 15 দিনের মধ্যে খেলার উপযোগী হবে জাতীয় স্টেডিয়াম। টানা ম্যাচের ধকল সামলাতে বারমুডা প্রণালী ঘাস কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন বাফুফে গ্রাউন্ডস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। নতুন রূপে ফিরেছে ঢাকার জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচা। এপ্রিলে শুরু হওয়া এই মাঠের সংস্কার কাজ এখন প্রায় শেষের দিকে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন আর ম্যাচের চাপ সামলাতে এবার মাঠ সাজাতে ব্যবহার করা হয়েছে বারমুডা প্রজাতির ঘাস। নির্ধারিত সময়ের আগেই শতভাগ কাজ সম্পন্ন হবে আশা ঠিকাদার প্রতিষ্ঠানের। এখনই মাঠ খেলার উপযোগী, তারপরে আমাদের এখন ডেডলাইন থেকে আমরা 1 মাস আগে আসছি, সো ডেডলাইনের পরে যে কোনো সময় মাটি ইউজ করবে। বর্তমানে দেশের ফুটবল জাতীয় স্টেডিয়াম কেন্দ্রিক। সেপ্টেম্বর উইন্ডোতে ট্রাইনেশন আর আসন্ন সাফের ভেন্যু এটি। আগামী 15 দিনের মধ্যে মাঠ পুরোপুরি প্রস্তুত হওয়া নিয়ে আশাবাদী বাফুফের গ্রাউন্ডস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। মাঠ মেইনটেন্যান্সের জন্য ভাবনায় আছে কিউরেটর নিয়োগেরও। অলমোস্ট 98% কাজ শেষ। 2 সপ্তাহের ভিতরে, 14-15 দিনের ভিতরে আমরা ফুল মাঠ রেডি পাবো। এখনো যদি খেলা চালাতে চাই আমরা কিন্তু চালাতে পারবো। বারমুডাতে যদি আপনি খেলেন, বল স্পিড কিন্তু আরও বেশি থাকবে। এইটার উপরে আমরা কিউরেটর একজন নিতে চাবো, যেন প্রত্যেকটা মাঠ যেটা বাংলাদেশের ফুটবল খেলার জন্য উপযোগী করার দরকার, ওটা করবো। ফুটবলের মাঠ সংকট সমাধানের পথ খুঁজছে বাফুফে। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি লিগের ভেন্যুতেও উন্নয়নের ছোঁয়া দিতে চায় গ্রাউন্ডস কমিটি। মোফাসল এলাকায় যে খেলাগুলি চালায়, ওখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ড্রেনেজ সিস্টেম নাই। ওটা কিন্তু ফ্ল্যাট গ্রাউন্ডসের উপরে ওরা একটা স্টেডিয়াম বানায়, নিচে কি আছে এটা কেউ জানে না। আমাদের ইচ্ছা, চাহিদা, ভিশন হলো যে আমরা আগামীতে প্রত্যেকটা মাঠ ফুটবলের জন্য উপযোগী করব। রিফাত মিরন,
ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।